প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে কৃষি সংবাদ অনুষ্ঠান দেখছেন, সকলকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, ফলক জিজ্ঞাসায় আজকে অনেকেই ফলকের সমস্যা নিয়ে প্রশ্ন করেছেন। আপনাদের সমস্যার জবাব দিচ্ছেন যথারীতি মৎস্য অধিদপ্তরের সাবেক পরিচালক, মৎস্যবিদ, বায়োফলক বিশেষজ্ঞ ড.আন মোহাম্মদ আনোয়ারুল হক। চলুন মূল প্রতিবেদনে যাওয়া যাক। মূল প্রতিবেদনে যাওয়ার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের বায়োফ্লক জিজ্ঞাসায় প্রশ্ন রেখেছেন মিস্টার এমডি সোলাইমান। প্রশ্ন রেখেছেন, স্যার আসসালামু আলাইকুম। স্যার, ইস্টের ব্যবহার কিভাবে করব? প্রতি কেজি খাদ্যে কত গ্রাম দিতে হবে? বিস্তারিত জানালে উপকৃত হবে। ভালো থাকবেন স্যার। এখানে আপনাকে বলি যে আমরা প্রতিটি খাদ্য যখন প্রয়োগ করব তখন খাদ্যগুলি ভিজিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনি কিছু পরিমাণ এফসিও এবং কিছু পরিমাণ পানি নিয়ে এবং তার সাথে যদি আপনি পরিমাণ মতো ইস্ট যদি খাদ্যর সাথে ইস্ট পানিতে গুলিয়ে নিয়ে সেই পরিমাণ খাদ্যর সাথে মেখে আপনি যদি কিছুক্ষণ রেখে দেন বা পানির নিচে শুকিয়ে নেন, তারপরে খাবারটা দিলে সেই খাদ্যটি একটু ফুলে থাকে, ফলে এটা ইজিলি সহজ পাচ্য বা হজম হতে সুবিধা হয়। এই মাছটিকে আপনি খাওয়াতে পারেন। এটা এমন কোনো পরিমাণ নির্দিষ্ট নেই যে প্রতি কেজি খাদ্যে কত গ্রাম দেব, এটা এমন নির্দিষ্ট কোনো কিছু নেই। আপনি 1 চা চামচের মতো দিতে পারেন। হয়তো ধরেন যে 5-6 কেজি খাদ্যেতে 1 চা চামচ আপনি দিতে পারেন। 5 থেকে 6 কেজি খাদ্যের জন্য 1 চা চামচ আপনারা এই যেটা ইস্ট রয়েছে সেটি আপনারা পানিতে গুলে নিয়ে খাদ্যকে একদম ভালোভাবে মেখে নিয়ে আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে ফ্যানের নিচে শুকিয়ে নিয়ে আপনারা প্রয়োগ করতে পারেন। তপন দাস উনি প্রশ্ন রেখেছেন, স্যার আমি ত্রিপুরা থেকে বলছি, আমার ট্যাঙ্কে কই ও গুলশা ছেড়েছি, গ্রোথ খুব কম, কি খাওয়াবো? এটা উনি জানতে চেয়েছেন। আচ্ছা, এখানে মিস্টার তপন দাস আপনাকে জানাই যে আসলে কই মাছটি আপনার তো ভালোই খায়, কই মাছের খাওয়ার কোনো সমস্যা দেখা যায় না। তবে গুলশা মাছ আপনি কি একসঙ্গে ছেড়েছেন কিনা ঠিক বোঝা যাচ্ছে না। মনে হয় আপনি কই বা গুলশা একত্রে ছেড়েছেন। ভাই, কই এবং গুলশা একত্রে ছাড়াটা মোটেই ঠিক হয় নাই। যদি আপনার একত্রে ছেড়ে থাকেন তাহলে একটু আলাদা করাটাই ভালো, কারণ কই মাছটি অত্যন্ত বেশি খায় এবং গুলশা মাছটি একটু তাদের একটু স্বভাব একটু ভিন্ন রকম, সেহেতু আপনি গুলশা মাছটা আলাদা করে ফেলেন। আর কই মাছটা ঘন ঘন খাবার প্রয়োগ করতে হয়, কিন্তু গুলশা মাছকে আবার অক্সিজেনের চাহিদা অত্যধিক বেশি, কিন্তু কই মাছের অক্সিজেন চাহিদা কম। ফলে তাদের দুজনের স্বভাব যেহেতু ভিন্ন রকম, সেহেতু আলাদা আলাদাভাবে মাছ চাষ করাটা ভালো এবং এটা করেন। আর যদি মাছ আপনার কম খায় তাহলে আপনাকে বলি যে আপনাদের কালিজিরার তেল যদি থাকে, যে ছোট দানার যে খাদ্যটুকু রয়েছে, এই খাদ্য প্রয়োগের পূর্বে আধা ঘন্টা পূর্বে এই খাদ্যর সঙ্গে কালিজিরার তেলটি মিশ্রিত করে একটু শুকিয়ে নেবেন, ফ্যানের নিচে শুকিয়ে নিয়ে তারপরে মাছকে খাওয়াবেন। প্রথম হয়তো অল্প খাবে, কিন্তু ধীরে ধীরে মাছটি খাওয়া প্রবণতা বা চাহিদা বেড়ে যাবে। ধন্যবাদ। বাংলাদেশ SDRM প্রেসিডেন্ট, হ্যাঁ, উনি একটা প্রশ্ন রেখেছেন, প্লিজ অ্যাডভাইস পিপল টু ইউজ ওল্ড ফ্লক, I mean from the tank where flocks are excess. If you do it, then people will be saved from the extra activities and brain pressure. Moreover, there will be no ammonia. হ্যাঁ, উনি যেটা বলেছেন, যেটা আমি আগেও বলেছি, যে আমাদের ঘন ঘন প্রোবায়োটিক দেওয়া থেকে আমাদেরকে বিরত রাখতে হবে। আপনার যদি একটি প্রজেক্টে বা প্রকল্পে হয়তো 5টি বা 10টি ট্যাঙ্ক যদি থাকে, তাহলে যদি একটি ট্যাঙ্কে যদি আপনার পর্যাপ্ত ফ্লক হয়ে যায়, আপনি ট্যাঙ্ক কোনোভাবে প্রস্তুত করেছেন, সেখানে রীতিমতো 1 মাস বা 2 মাস ধরে মাছ চাষ চলছে, এরপরে হয়তো আরেকটি নতুন ট্যাঙ্কে আপনি প্রস্তুত করতে চাচ্ছেন বা সেখানে আপনি নতুন করে মাছ ছাড়বেন, তাহলে আমার যেটা আগেও 2-1টি ভিডিওতে আমি বলেছি, সেটা আবারও বলছি, যে আপনারা সেই পুকুরে
মানে সেই ট্যাঙ্কে আগে সাদা পানি দেবেন, 1.5 ফিট পানি দেবেন, তারপরে পানিতে পোনাটি এনে স্যানিটাইজ করে সে যখন আপনি ট্যাঙ্কে প্রয়োগ করবেন, তারপরে আপনি 15 দিন মিনিমাম 2 সপ্তাহ মিনিমাম আপনারা মাছটি অবজারভেশনে রাখবেন। সেই কলা কৌশলটা আগের অনেক ভিডিওতে বলেছি। তারপরে মাছগুলো যখন মোটামুটি সুস্থ হয়ে যাবে তখন আপনি অল্প করে একটু এফসিও দিতে পারেন খাদ্যের সাথে মিশ্রিত করে। এইভাবে ধীরে ধীরে মাছটাকে সহনশীল করে নেবেন। বা যেহেতু মাছটি একটি সাদা বিভিন্ন প্রাকৃতিক সোর্স থেকে আসে, কিন্তু এখানে এসেই এই ট্যাঙ্কে একটি প্রোবায়োটিক বা মোলাসিস সল্ট এগুলো দেওয়ার ফলে তার একটা অস্বস্তি ফিল করে, যেটা তাকে ধীরে ধীরে সহনশীল করে নিতে হবে। এটাই হলো আমার কৌশল বা পদ্ধতি। তো এই ক্ষেত্রে আপনাদের যখন অ্যামোনিয়া কন্ট্রোল করা নিয়ে সিএন রেশিও নিয়ে আপনারা অস্থির হয়ে পড়েন, এখানে নতুন করে আর সিএন রেশিও মেনটেন করার তেমন কোনো প্রয়োজন নেই। আপনারা যে ট্যাঙ্কে পর্যাপ্ত ফ্লক রয়েছে সেই ট্যাঙ্কের পানিটি আপনি একটা ড্রেনেজ পাম্প সেট করে সেই পানিটা আপনার ড্রেনেজ পাম্পের মাধ্যমে আপনার এই নতুন ট্যাঙ্কে পানিটি পার করে নিয়ে আসেন। প্রায় 50% পানি আপনি এখানে দিয়ে এটি ভর্তি করে ফেলেন। তাহলে কি হলো, সেখানে এই যেটি রেডি ট্যাঙ্ক রয়েছে সেই রেডি ট্যাঙ্কের ফ্লকের পানি আসার ফলে সেখানে পর্যাপ্ত পরিমাণে নাইট্রিফাইং ব্যাকটেরিয়াও পাচ্ছেন এবং আপনার যে ফ্লকের পানিটি এখানেও আপনি ইজিলি পেয়ে গেলেন। ফলে এখানে আর সেই বড় ধরনের কোনো সিএন রেশিও মেনটেন করার প্রয়োজন হবে না। এটিকে অর্থাৎ আমরা যখন বাড়িতে কোনো দই আনি, সেই দইয়ের যে বীজ আমরা সংরক্ষণ করে রাখি, বাড়িতে বসানো দই যখন আমরা খাই সেই বীজটি দিয়েই কিন্তু আমরা বছরের পর বছর আমরা দই বানাতে পারি। কারণ এটি হচ্ছে মূল প্রিন্সিপাল। আপনার প্রকল্পে যদি একটি ট্যাঙ্কে ফ্লক পর্যাপ্ত হয়ে যায়, সেই ফ্লকের পানি আপনি এই ট্যাঙ্ক থেকে আরেকটি ট্যাঙ্ক থেকে পরের আরেকটি ট্যাঙ্কে, এভাবে আপনি সমস্ত ট্যাঙ্কে আপনি পার করে দিতে পারেন। তাহলে প্রোবায়োটিকের তেমন কোনো প্রয়োজনই নেই। প্রয়োজন হলে যখন যদি মনে করেন যে এই ট্যাঙ্কে আমার একটু পর্যাপ্ত ফ্লক প্রয়োজন আছে, তাহলে আপনি সে অন্য কোনো একটি ট্যাঙ্ক থেকে আপনি যে কোনো একটি জর্জেট শাড়ি দিয়ে আপনারা ফ্লকটি ছেঁকে নিয়ে আসে এই ট্যাঙ্কে দিয়ে দিতে পারেন। ফলে এক ট্যাঙ্কের ফ্লক আরেক ট্যাঙ্কে, এক ট্যাঙ্কের ফ্লক আরেক ট্যাঙ্কে আপনি দিতে পারেন এবং পানিও ট্রান্সফার করে নিতে পারেন। এতে করে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া এবং হেটারোট্রফিক ব্যাকটেরিয়া দুটোই আপনি পাচ্ছেন। ফলে ইজিলি আপনার নতুন আরেকটি ট্যাঙ্কে আপনি প্রস্তুত করতে পারছেন। প্রয়োজন হলে যৎসামান্য আপনি মোলাসেস দিতে পারেন এবং কিছু এফসিও প্রয়োজন হলে দিতে পারেন। এটি হলো মানে মূল প্রিন্সিপাল। এটি আপনারা সকলেই ফলো করবেন, তাহলে দেখবেন যে অল্প খরচে এবং অল্প মোলাসেস বা এফসিও দিয়েই আপনি আপনার আরেকটি নতুন ট্যাঙ্কে প্রস্তুত করতে পারছেন এবং সহজেই সিএন রেশিও মেনটেন করতে পারছেন। এই কৌশলটি আমি আগেও বলেছি এবং আবারও বলছি। আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ এসডিআরএম প্রেসিডেন্টকে যে আপনি এই কথাটি আবার আমাকে স্মরণ করে দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। আপনারা সকলেই এই কৌশলটি অনুসরণ করবেন, এতে করে আপনাদের বায়োফ্লক ব্যবহারের বা প্রোবায়োটিক ব্যবহারের পরিমাণ অনেক কমে যাবে। ধন্যবাদ। বখতিয়ার যে স্যার পাথরের চুন ব্যবহার করলে প্লিজ ট্যাঙ্কে মাছের কি কোনো অসুবিধা হয়, প্লিজ একটু জানাবেন স্যার। মিস্টার বখতিয়ার আপনাকে জানাই, আসলে পাথরের চুনটি খুব ঝুঁকিপূর্ণ। কারণ আমাদের যে চুন পাওয়া যায়, আমরা সাধারণত 3টি চুনই আমাদের বাংলাদেশে সচরাচর যেখানে সেখানেই পাওয়া যায়। একটি হচ্ছে পাথর চুন, যেটিকে বলি আমরা খনিজ চুন, যেটাকে বলা হচ্ছে এটা হোয়াইট ওয়াশ, আমাদের ঘরে যে ব্যবহার করা হয় যে পাথর চুন, যেটিতে পানি দেওয়ার পরে অত্যন্ত মানে তীব্র টকবক করে ফুটে ওঠে, অনেক সময় চোখেও পড়ে যায়। এটি খুব ঝাঁঝালো চুন। এই চুনটির মানে তীব্রতা অনেক বেশি। ফলে এই চুনটি আমরা বায়োফ্লকে কখনোই দেব না। আমরা যে চুনটি দেব সেটি হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, যেটি মূলত একটি জীবাশ্ম, অর্থাৎ যে শামুক ঝিনুক বিভিন্ন যে সমুদ্রের ধারে যে অসংখ্য শামুক ঝিনুক পাওয়া যায়, এগুলোকে প্রসেস করে পুড়িয়ে যে ঝিনুকটি তৈরি হয় সেটি মূলত ক্যালসিয়াম কার্বনেট। অর্থাৎ এই শামুক ঝিনুক পুড়িয়ে যে এটি হয় সেটি ক্যালসিয়াম কার্বনেট, যেটা অত্যন্ত নিরাপদ। এটি যদি আপনি পানিতে প্রয়োগ করেন অত দ্রুত যে পিএইচ এর যে মাত্রাটা বৃদ্ধি পায় না, কিন্তু যদি পাথর চুন দেওয়া হয় তাহলে দ্রুত পিএইচ মানে দ্রুত বৃদ্ধি পেয়ে যায়। ফলে আমাদের ট্যাঙ্কে আমরা যখন চুন দেব অবশ্যই এই ঝিনুকের চুন বা এই জীবাশ্ম চুন, যেটিকে বলা হয় ক্যালসিয়াম কার্বনেট, এটি আমরা প্রয়োগ করতে পারি। আরেকটি নিরাপদ চুন রয়েছে, সেটাকে বলা হয় ডলোমাইট, যেটাকে বলা হয় আরেকটি বাংলায় সেটি হচ্ছে কৃষি চুন। আমরা জানেন যে ডলচুন বা ডলোমাইট
কৃষি জমিতেও প্রয়োগ করা হয়, যেটাকে কৃষি চুন বলা হয়। আমাদের দেশে বিভিন্ন প্রতিষ্ঠিত কোম্পানি তারা কিন্তু এই ডলচুনটি তৈরি করেন, ফলে আপনি ডলচুনটিও তো আপনারা দিতে পারেন। এটি আরেকটি সুবিধা হলো এখানে বাড়তি একটা জিনিস, ক্যালসিয়াম কার্বনেট না থেকে সেখানে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম সালফেট বা এই জাতীয় জিনিসও থাকে, ফলে বাড়তি এখানে আপনার হার্ডনেসটাও পানি বেশি বৃদ্ধি পায়, অর্থাৎ ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের পরিমাণ পানিতে বৃদ্ধি পায়, ফলে পানির হার্ডনেস যেটা খরতা সেটি বৃদ্ধি পায়, ফলে আপনি ডলোমাইটও ব্যবহার করতে পারেন। তাহলে আমরা বায়োফ্লকে দুটি চুন ব্যবহার করতে পারি, একটি হচ্ছে ডলোমাইট যেটাকে বলে কৃষি চুন, আর আরেকটি হলো ক্যালসিয়াম কার্বনেট যেটিকে বলা হয় যে শামুক ঝিনুকের পাউডার। এই দুটি আপনারা বাংলাদেশের কাটাবন এলাকায় বা বিভিন্ন যে বায়োফ্লক প্রোডাক্ট যারা বিক্রি করেন, ইতিমধ্যে তারা বিভিন্ন দেশ থেকে, ভিয়েতনাম, চীন এগুলো থেকে তারা আমদানি করেছে। আপনারা এই ক্যালসিয়াম কার্বনেটের টাই ব্যবহার করার চেষ্টা করবেন, তবে ভুলেও পাথর চুন দেওয়া থেকে বিরত থাকবেন। ধন্যবাদ। এখানে আরেকটি প্রশ্ন আছে মিস্টার এমডি খ সজীব। আসসালামু আলাইকুম স্যার, আমি বায়োফ্লকে স্টার্ট করেছি, সো আমি কি শিং মাগুর নিয়ে শুরু করতে পারি 1 লাখ লিটার ওয়াটার ট্যাঙ্ক? মিস্টার সজীব, আপনাকে জানাই আপনি যেহেতু প্রথম করছেন, তবে সবচেয়ে আপনাকে প্রথমে এ ব্যাপারে আগে আপনাকে দক্ষতা অর্জন করতে হবে। সে কারণে আপনি প্রথমেই একটি প্র্যাকটিস করার জন্য প্রথমে কই মাছ, ভিয়েতনামি কই মাছটি অত্যন্ত সহনশীল, ফলে আপনি আগে ভিয়েতনামি কই মাছ চাষ করা দিয়ে শুরু করেন, ভিয়েতনামি কই অথবা মনোসেক্স তেলাপিয়া। হয়তো আপনার হয়তো কম প্রফিট হবে, কিন্তু তবুও আপনার জন্য, নতুনদের জন্য ভিয়েতনামি কই বা মনোসেক্স তেলাপিয়া অথবা পাঙ্গাস এগুলি একটি 10,000 লিটার বা 20,000 লিটারে প্র্যাকটিস করা ভালো হবে। ধন্যবাদ। চিটাগাং ফিশ ফার্মিং। তো স্যার, আমার 15,000 লিটার ট্যাঙ্কে ভিয়েতনামি কই মাছ আছে 6,000, মাছের বয়স 1 মাস। তো 20 দিন হয়েছে, 1,400 লাইনের পোনা দিয়েছি, কিন্তু এখন মাছের ওজন কেজিতে 300। মাছের গ্রোথ আসছে না, 4% করে খাবার দিতেছি প্রতি কেজি মাছকে এবং 38% প্রোটিনের। কই মাছের সাথে কি লাল কার্পু দিতে পারবো? প্লিজ জানাবেন স্যার। এখন শীতকাল, এটা আপনি তো আগেও বলেছি যে শীতকালে সাধারণত মাছ একটু কম খায়। আপনি টেম্পারেচার অবশ্যই, পানির যে টেম্পারেচার সেটা অবশ্যই 22-এর উপরে রাখার চেষ্টা করবেন, তাহলে হয়তো মাছগুলো একটু খাবে। আর এই সময় একটু সতর্ক থাকবেন এই মাছে, বিশেষ করে কই মাছ। আপনার যেহেতু বলছেন ভিয়েতনামি কইয়ে এক ধরনের জেলি ডিজিজ হয়, একটা ছোপ ছোপ তেলের মতন, আপনার জেলির মতন আপনার পিঠে যেখানে সেখানে দেখা যাবে। এই জেলিফিশ থেকে আপনি সতর্ক থাকবেন, এই একটা বিষয়। আর আপনি যা খাওয়াচ্ছেন ভালো, আপনি এই সময় কিছু লাল কার্পু দিতে পারেন, তবে খুবই কম। যেহেতু আপনার কার্প মাছ ভিয়েতনামি কই রয়েছে, আপনি সেখানে কিছু পরিমাণ কার্পিও মাছ দিতে পারেন, কারণ কার্পিও মাছটি গ্রোথ বেশি। তবে এই কার্পিও মাছটি আবার দিলে আরেকটি সমস্যা হবে, এই মাছগুলি খুবই বেশি খায়, ফলে তাদের মধ্যে যেন ফুড কম্পিটিশন, অর্থাৎ খুব হালকা করে কয়েকটি পরীক্ষামূলকভাবে আপনি দিতে পারেন। যেহেতু আপনি দেওয়ার আগ্রহ জানিয়েছেন, সেহেতু আপনি কিছুটা দিতে পারেন। তো এই 15,000 লিটারে আপনি যেখানে হয়তো আপনি হয়তো বেশি না, হয়তো সর্বোচ্চ 50 থেকে 100টি মাছ আপনি দিতে পারেন, কারণ এই মাছগুলো খুব বেশি খায়, ফলে কই মাছও বেশি খায়। তো সেভাবে তাদেরকে পর্যাপ্ত খাবার দিলে হয়তো কিছুটা হলেও গ্রোথ পাবেন। আর এই লাল কার্পিও মাছ, এই মাছগুলো লাল কার্পিও বা যে কোনো কার্পিও জাত, যেটাকে বলে মেজর কার্প, এই মাছটা খুব ভালো গ্রোথ হয়। বিশেষ করে যে স্লাজ বা হ্যানতান যেগুলো, সেগুলো খুব ভালো খাবে। আর কই মাছে দেখা যায় যে বিভিন্ন কারণে ফ্লক বেশি হয়ে যায়, অর্থাৎ কই মাছ, ভিয়েতনামি কই ফ্লক মোটেই পছন্দ করে না। সে কারণে আপনি কার্পিও মাছ দিলে আপনার ফ্লকগুলি অনেকটা কন্ট্রোলে থাকবে, দিতে পারেন আপনি। ধন্যবাদ। টুটুল মাইটি। স্যার, আমি ভারত থেকে বলছি, রিং ব্লোয়ার পাম্পে এয়ারস্টোন ব্যবহার করা যাবে? আমার 10,000 লিটারের 60টি ট্যাঙ্ক আছে। এখন আমার ASCO 12 পাম্প আছে, কিন্তু কারেন্ট বিল বেশি আসছে, ও কি পাম্প ব্যবহার করব? ঠিক আছে টুটুল মাইটি, আপনি যে কথাটা বলেছেন যে ব্লোয়ার
রিং যদি ব্লোয়ার নেন, সেই রিং ব্লোয়ারে কখনোই এয়ারস্টোন ব্যবহার করবেন না, কারণ রিং ব্লোয়ার থেকে বেশ জোরে আপনার এয়ার ফ্লো হয়। তো ফলে রিং যেটি আপনার এয়ারস্টোন সেটি ভালোভাবে আউট হবে না। এই প্রেসারটা সুন্দরভাবে আউট করার জন্য আপনি ন্যানো টিউব অথবা ডিফিউজার ব্যবহার করতে পারেন। তবে ন্যানো টিউবের থেকে ইদানিং আমরা ডিফিউজারকে বেশি সুপারিশ করছি, এই জন্যই যে ন্যানো টিউব 1-2 মাস খুব ভালো ব্যবহার হয়, কিন্তু এরপরে ন্যানো টিউবে একটু শ্যাওলা বা বিভিন্ন কারণে জ্যাম হয়ে যায়, ফলে ভালোভাবে অক্সিজেন ডিসচার্জ করতে পারে না। কিন্তু ডিফিউজার ভালোভাবে অনেকদিন মানে লং পিরিয়ডে এটি ভালোভাবে অক্সিজেন ডিসচার্জ হয়, গ্যাস ডিসচার্জ হয় এবং ইজিলি ভাবে পরিষ্কার করা যায়। ফলে আপনি ডিফিউজার অবশ্যই ব্যবহার করবেন যদি রিং ব্লোয়ার ব্যবহার করেন। আপনি যে মডেলটি বলেছেন সে ঠিক আমি এটা ক্লিয়ার না। আপনি যদি এখানে আমাকে যদি কনফিগারেশনটা বলতেন, অর্থাৎ এলপি কত এলপিএম এবং কত কেপিএম, অর্থাৎ যেটা কিলো পাস্কেল, কত কিলো পাস্কেল যেটি প্রেসার বলা হয়, এই মেশিনের প্রেসার কত, এগুলো বললে আপনি বোঝা যেত। তবে আপনি যদি আপনার যেটা বলছেন 10,060 অর্থাৎ প্রায় 70,000 লিটার, এখানে আপনি 1 হর্স পাওয়ারের নিচে কোনো মেশিন ব্যবহার করবেন না। তবে আমি বলবো যে আপনার 1.5 এইচপি হর্স পাওয়ারের একটি মেশিন কিনবেন, কারণ 1 এইচপি হর্স পাওয়ারের রিং ব্লোয়ারে প্রেসার পর্যাপ্ত পাবেন না, হয়তো 18 থেকে 20 বা 22 আপনি কেপিএ পাবেন। কিন্তু আপনার যে কোনো বায়োফ্লক ট্যাঙ্কের জন্য অবশ্যই 35 কেপিএর আপনার প্রেসার 35 কেপিএর উপরে থাকতে হবে। তো ফলে আপনি যদি 1.5 হর্স পাওয়ারের একটি এয়ার পাম্প বা রিং ব্লোয়ার কিনেন, সেক্ষেত্রে আপনি হয়তোবা 32 থেকে 36 কেপিএ যুক্ত একটি প্রেসারের একটি মেশিন আপনি পেতে পারেন। তো অবশ্যই আপনি যখন 1.5 এইচপি নিচে কোনো মেশিন ক্রয় করবেন না, এবং অবশ্যই তার এয়ার ফ্লো অর্থাৎ তার কেপিএ কিলো পাস্কেল অবশ্যই যেন 32 থেকে 35 কেপিএ হয়। এটি যদি আপনি পান তাহলে সেই মেশিনটি ক্রয় করবেন। আর রিং ব্লোয়ার ব্যবহার করলে ভাই 1.5 এইচপি মানে 1.1 কিলোওয়াট, এটা তো একটু বিদ্যুৎ খরচ হবেই। তো আপনার বড় প্রজেক্ট হলে একটু বিদ্যুৎ খরচের আপনাকে গ্রহণ করতেই হবে, আপনাকে মেনে নিতে হবে। তবে আপনার ভারতে যদি কম রেটের কোনো কৃষি রেটে যদি কোনো বিদ্যুৎ কানেকশন পান, তাহলে হয়তো আপনার বিদ্যুৎ খরচটা কম হতে পারে। ধন্যবাদ। তো আজকের এ পর্যন্তই। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের কৃষি সংবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তাদেরকে অনুরোধ জানাচ্ছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, দেশ ও বিদেশের অগণিত দর্শককে অনুরোধ করছি আপনারা লাইক ও শেয়ার করবেন, যাতে সকল অগণিত দর্শক আমাদের ভিডিওটি দেখার সুযোগ পায়। ধন্যবাদ। প্রিয় দর্শক, বায়োফ্লক জিজ্ঞাসার এই ছিল আজকের আয়োজন। আমাদের অনুষ্ঠানটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।